বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর এর ঢাকা সফর বাংলাদেশের সামনে প্যাক্স সিলিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা, একই সঙ্গে সাংহাই ভিত্তিক ওয়াইকোতে পর্যবেক্ষক হবার সিদ্ধান্ত, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। সরকার বলছে তার নীতির মূল কথা বাংলাদেশ ফার্স্ট, কিন্তু এই নীতি কি সত্যি একটি স্বাধীন কৌশল নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রক্ষার নতুন নাম? আমরা আজকের আলোচনায় সেটা বোঝার চেষ্টা করব এবং কথা বলবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আকুন্দ, এবং তিনি আমার বায়ে বসা আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুটি। তৃতীয় মাত্রায় জেনারেল আকুন্দ, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত গোরের এই 3 দিনের বাংলাদেশ সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং এটি কি একটা নিয়মিত কূটনৈতিক যোগাযোগ নাকি বাংলাদেশের প্রতি ওয়াশিংটনের নতুন কৌশলগত কোনো আগ্রহের প্রকাশ? জি, অনেক ধন্যবাদ। চ্যানেল আইদের দর্শকদের আমার সালাম। আমরা জানি যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি মালয়েশিয়া হয়ে চীনে একটা সফরে গিয়েছিলেন এবং ওখানে 17টা ইনস্ট্রুমেন্ট উনি সাইন করেছেন, 13টা MOU, মানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওখানে হয়েছে। সেই কারণে আমি মনে করি যে এই সফরটা সার্জিও গোরের এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, যথেষ্ট ক্ষমতা রাখেন, তার মতামত যথেষ্ট গুরুত্ব পাবে নিশ্চয়ই এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে। এবং উনি যে বিষয়গুলি আলোচনা করেছেন, উনি রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেছেন এবং উনি মূল বক্তব্য যেগুলো ছিল যে মাননীয় বর্তমান বিএনপি যে সরকার ক্ষমতায় আছে তাদের উপর যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থা আছে এবং সেটার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাভেল অ্যাডভাইজারি ছিল এটাতেও তারা একটু অ্যামেন্ডমেন্ট করেছে, এখন মার্কিন নাগরিকরা সহজেই আসতে পারবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ। এবং উনি যে প্রস্তাবনাগুলো দিয়েছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছে, আমাদের সয়াবিন তুলা এবং কৃষিজাত পণ্যগুলো গুদামজাত এবং সরবরাহের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের কথা বলেছেন। আইটি সেক্টরেও বিনিয়োগের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপনি যেটা বললেন প্যাক্স সিলিকা, এটা এখানে অংশীদারিত্ব হতে পারে এটা উনি বলে গেছেন। তো ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট বিকজ এরকম একটা সিমিলার অর্গানাইজেশন যেটা চায়না চীন ভিত্তিক ওয়াইকো, যেভাবে আপনি যেটা বললেন, ওখানে আমরা পর্যবেক্ষক হিসাবে আমরা ওখানে অংশগ্রহণ করেছি, যেখানে 29টা দেশ আছে এবং প্যাক্স সিলিকাতে 24টা দেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইনিশিয়েটিভটা নিয়েছে। বেসিক্যালি চীনের উপর সেমিকন্ডাক্টর এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারের যে নির্ভরতা, যে ডিপেন্ডেন্স, এটা কমানোর উদ্দেশ্যে এটা করা হয়েছে। তো এরকম একটা 2টা অর্গানাইজেশন আমরা যোগদান করার জন্য প্রস্তাব এসে একটাতে করেছি আর একটাতে করিনি, এটা উইল বি ভেরি সিগনিফিকেন্ট। তো আমি মনে করি যে আমাদের মনে হয় বাংলাদেশের সাথে চীনের যে ইনফ্লুয়েন্স, যে সম্পর্ক, সেটা যেহেতু অনেক ভালোর দিক আগাচ্ছে, অনেকগুলো চুক্তি হয়েছে তিস্তা ব্যারেজ নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে, আমার মনে হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের প্রতি। এবং উনি বলেছেন যে রোহিঙ্গারও একটা সমাধান হওয়া দরকার। উনি সার্বিকভাবে আমাদের এই সরকারের প্রশংসা করেছেন এবং উনি আশা ব্যক্ত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও উন্নত হবে, আরও বেটার হবে। সো আমি মনে করি বর্তমান সরকার ইজ অ্যাক্টিং কোয়াইট ওয়াইজলি। আমরা
যে কোনো এক পক্ষে আমরা এমনভাবে আগ্রহ দেখাচ্ছি না, আমরা সার্বিকভাবে সবার সাথে একটা সুসম্পর্ক রেখে, চায়না ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য ইম্পর্টেন্ট, এর মধ্যে আবার সৌদি আরবিয়াতে আমরা একটা ডিফেন্স অ্যালায়েন্সে যোগদান করেছি, ওখানে 13টা দেশ সহ আমরা মানে স্ট্রেট অফ হরমুজ না, দক্ষিণ দিকে যে রেড সি এবং বাবেল মানদেব স্ট্রেইট, ওইটা নিরাপদ রাখার জন্য একটা অ্যালায়েন্স তারা তৈরি করেছে, ওখানে আমরা যোগদান করেছি। তো সার্বিকভাবে আমি মনে করি উই আর গোয়িং ইন দি রাইট ডিরেকশন, সবার সাথেই সুসম্পর্ক রেখে। সৌদি আরবিয়াও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 35 লাখ বাংলাদেশি ওখানে বসবাস করে, প্রায় $5 বিলিয়ন রেমিটেন্স আসে সৌদি আরবিয়া থেকে, ওখান থেকে তেল আমদানি করি আমরা, ফার্টিলাইজার একটা বড় সংখ্যক আমদানি করা হয়। ট্রেড যদিও সীমিত $400-500 মিলিয়ন, বাট একটা পরিকল্পনা শুনেছি যে আমরা 5 বিলিয়নে যাতে উত্তোলন করা যায়। এবং সৌদি আরবিয়া ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি, জিসিসি বলতে মোটামুটি সৌদি আরবিয়াকেই বোঝায়, এই এলাকার সাথেও আমাদের সুসম্পর্কটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেই বোধহয় দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্রাউন প্রিন্স সৌদি আরব উনিও মিটিং করেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আক্রমণ করার কথা ছিল এটা একটু পিছিয়ে দিয়েছে, এবং শোনা যাচ্ছে যে সৌদি প্রিন্সের অনুরোধে এবং ইরানের যে হুমকি সেটার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এটা কিছুদিন এই আক্রমণটা পিছানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং বলেছেন র্যাপিডলি আমাদের এই এগ্রিমেন্টটা করা প্রয়োজন। তো সার্বিকভাবে আমি মনে করি যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সফর ছিল, এবং ধাপে ধাপে তাদের সেক্রেটারি অফ স্টেট হয়তো বাংলাদেশে আসবে, আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেভেলেও একটা ভিজিট অচিরেই হবে। এবং আমি মনে করি এই এলাকাতে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কারণেই শক্তিশালী রাষ্ট্রগুলো এই ইন্টারেস্ট দেখাচ্ছে, এবং আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন হাউ টু রিয়াক্ট টু দ্যাট, সবার সাথেই সুসম্পর্ক রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমি মনে করি। মিস্টার পারভেজ করিম আব্বাসী, মার্কিন অ্যাম্বাসেডর বাংলাদেশে যিনি আছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এই সফরকে অর্থাৎ সার্জিও গোরের সফরকে একটা কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করবার উদ্যোগ বলছেন। কিন্তু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে কৌশলগত অংশীদারিত্ব বলতে বাস্তবে আসলে কি বোঝানো হচ্ছে? নিরাপত্তা, চীনকে মোকাবেলা, অর্থনীতি, নাকি সবই? সব। আমি এভাবে দিয়ে যদি শুরু করি, আমি মুনির ভাইয়ের সাথে যে আমি শুনছিলাম এখানে একেবারে একমত। বাংলাদেশ একমাত্র দেশ না যেখানে চীন, যুক্তরাষ্ট্র, ক্ষেত্র বিশেষে রাশিয়া বা আঞ্চলিক যে শক্তিগুলো যেমন ভারত, যারা হচ্ছে প্রভাব বিস্তারের এখানে চেষ্টা করছে। তো ইনফ্লুয়েন্স কম্পিটিশনের জন্য এখানে যুক্তরাষ্ট্র, আপনি দেখুন যে এটা তৃতীয় এখানে এমন একটা সফর, এখানে শীর্ষস্থানীয় এখানে যুক্তরাষ্ট্রের এখানে কর্মকর্তাদের বা এই আপনার এখানে ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ যিনি এখানে আসছেন। সার্জিও গোরকে নিয়ে যখন কেন আমাদের আরও বেশি আগ্রহ হয়েছে? আচ্ছা, তো সার্জিও গোর তো আপনি যেটা বললেন এই একসাথে, যে উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উনি হচ্ছে স্পেশাল এনভয় দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া, সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া, এবং ভেরি ইন্টারেস্টিং কনকারেন্টলি হচ্ছে উনি যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে নিযুক্ত রাষ্ট্রদূত ভারত এখানে, এবং ভারতীয় নীতি নির্ধারকদের সাথে ওনার অত্যন্ত মানে আমি বলবো যে গভীর সম্পর্ক আছে অনেক আগে থেকেই, এবং এটা বলা বাহুল্য। এবং ঢাকায় আমি বলতে যাচ্ছিলাম জি, ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেখাও করেছেন। ভারতীয় হাই কমিশনের যিনি আছেন দীনেশ ত্রিবেদী, যিনি প্রবীণ রাজনীতিবিদ এবং ক্যাবিনেট মিনিস্টার পদমর্যাদা, ওনার কিন্তু হচ্ছে আগের অ্যাকুয়েন্টেন্স, এবং আমার যতদূর মনে হয় যখন হচ্ছে যে দীনেশ ত্রিবেদীকে যখন এখানে ঢাকায় পাঠানো হলো, তখন ওনার সার্জিও গোরের এখানে হচ্ছে এই এক্স হ্যান্ডেলে কিন্তু উনি এটাকে অভিনন্দন জানিয়েছেন। একে একে যদি আসি, প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মাল্টিফ্যাসেটেড রিলেশনশিপ আছে, এটা আজকের না, বরঞ্চ শেখ হাসিনার শেষের দিকে এখানে শাসন আমলে যখন যুক্তরাষ্ট্র যখন ডেমোক্রেসির ব্যাপার, ডেফিসিটের ব্যাপারে বা হিউম্যান রাইটসের ব্যাপারে, গণতন্ত্র বা এখানে হচ্ছে মানবাধিকারের উপর এখানে কিছু টার্গেটেড স্যাংশনস দিল, গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্ট দিল বা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিল, তখন সম্পর্কটা আরও খারাপ হওয়ার এখানে অবস্থা হলো, এবং তখন চীনের দিকে ভারতের যে সমর্থন যাবে, চীন এবং রাশিয়ার দিকে হচ্ছে আরও বেশি হচ্ছে আওয়ামী লীগের সরকার ঝুঁকে পড়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র আমরা সবাই জানি আমাদের সর্ববৃহৎ রপ্তানির বাজার, এবং এখনও বলবো যে কিউমুলেটিভ বিনিয়োগ যেটা বলে যুক্তরাষ্ট্র এখানে করা হয়, এবং আমাদের প্রবাসী বাংলাদেশি অনেকেই যুক্তরাষ্ট্রে আছেন, এবং আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু একটি অংশ কিন্তু যুক্তরাষ্ট্রে আছেন,
এবং যুক্তরাষ্ট্রের যে প্রভাব মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনে বা ডলার বেস এখানে হেজিমনির ব্যাপারে সবগুলোতে যুক্তরাষ্ট্র এখানে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবং ডোনাল্ড ট্রাম্পের USAIDকে বন্ধ করার আগে পর্যন্ত আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে এখানে ইমপ্রুভ করার জন্য বা পভার্টি অ্যালিভিয়েশনে যুক্তরাষ্ট্রের ওখানে অনেক এখানে অবদান আছে। এখন কেন এই ভিজিটটা? প্রধানমন্ত্রী চীনে সফর করলেন, চীনে সফরের পরে কিন্তু সার্জিও গোর এখানে আসলেন। এবং সার্জিও গোর যদি আপনি জানেন, পুরার নাম হচ্ছে সার্জি গোরোকফস্কি। তো গোরোকফস্কি হচ্ছে রাশিয়ান, উনি এথিক্যালি কিন্তু রাশিয়ান এবং এখনকার যে এখানকার বর্তমান উজবেকিস্তানে জন্মেছিলেন। তারপর এখান থেকে হচ্ছে একটা বয়সের পর বেশ বড় বয়সে উনি মাইগ্রেশন করেছেন এবং ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। তো এটা হচ্ছে যে ওনার ফরেন পলিসি ইনপুটটা অনেক কাজে দেয়। তো উনি এসে কী কী জিনিসে বলেছেন, যেখানে মূল যে জিনিসগুলো আছে উনি এটা অনেকে এখানে অনেকটা কাভার করেছেন। আপনার একটা প্রশ্ন ছিল হচ্ছে বিশেষত হচ্ছে যে ওয়াইকো এবং হচ্ছে প্যাক্সিলিকা বা সিলিকা অ্যালায়েন্স, বিশেষ ওনার জোর দিয়েছেন হচ্ছে প্রযুক্তিগত সহায়তা এবং হচ্ছে আমেরিকার নেতৃত্বে হচ্ছে প্যাক্সিলিকা অ্যালায়েন্সে জয়েন করা। প্যাক্সিলিকাটা কি? প্যাক্সিলিকা হচ্ছে চীনের উপরে যে ডিপেন্ডেন্সটা আছে ওটা কমানোর জন্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানে একটা AI কেন্দ্রিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রিক এবং ক্রিটিক্যাল মিনারেলস এনার্জি কেন্দ্রিক একটা হার্ডওয়্যার রিলেটেড এখানে একটা অ্যালায়েন্স করা হচ্ছে, যেখানে ক্লোজ পলিসি অ্যালাইনমেন্ট আছে। এখন এখান থেকে আপনার এখানে প্যাক্সিলিকাতে হচ্ছে যেখানে হচ্ছে ওদের নিজস্ব সাপ্লাই চেইন গড়ে তোলা, এটা হচ্ছে যে এটা সিকিউরিটি এখানে ইনশিওর করা এবং হচ্ছে অ্যাক্সেস টু ট্রাস্টেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হার্ডওয়্যার এবং কম্পিউটিং এখানে ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য একটা পলিসি রিঅ্যালাইনমেন্ট হবে যারা আছে। এবং এটা হচ্ছে যে এখানে যতগুলো দেশ আছে আপনি দেখবেন না যে ওদের মধ্যে একটা এখানে যে মেম্বার যারা হচ্ছে যে মনে করুন সিলিকা অ্যালায়েন্সে আছে, যারা হচ্ছে ওয়াইকোতে আছে, শুধু একটা ব্যতিক্রম। আমি আসি ওখানে। ওয়াইকোটা কি? ওয়াইকোটা যেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন, আপনি বলুন সাংহাই বেস, এটা কিন্তু একটা হার্ডওয়্যার সেন্ট্রিক কিন্তু এখানে অর্গানাইজেশন। এটা হচ্ছে যে গভর্নেন্স বাড়ানোর জন্য, ক্যাপাসিটি বিল্ডিং বাড়ানোর জন্য, টেকনোলজি ট্রান্সফার বাড়ানোর জন্য। তো ওই অর্থে কিন্তু দুইটা কিন্তু সাংঘর্ষিক না। এবং আমরা দেখুন আমরা কি বলেছি, আমরা বলছি আমরা অবজারভার ক্যাপাসিটিতে যাব ওয়াইকোতে। এবং এটা কখন করেছি, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যেখানে আমি বলি টাইমিংয়ের ব্যাপারে। আমি কিন্তু বলছি না যে বাংলাদেশ অ্যালাইনমেন্ট করতে হবে না, ব্যালেন্সিং করতে হবে না, বা চীন আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। সার্জিও গোর বিশেষ এখানে প্রতিনিধি আছেন, ভদ্রলোক প্লেনেও যাওয়া মানে উঠাও শুরু হলো না, তখনই আমাদের তড়িঘড়ি করে কেন অ্যানাউন্সমেন্ট করতে হলো যে আমরা ওয়াইকোতে যাব। এখন ওয়াইকোতে গিয়েও আমরা কি বলছি যে ঠিক আছে। এবং আমরা যখন জুনের এখানে 2026-এ যখন জুলাই 2026-এ এটা যখন এখানে এস্টাবলিশ করা হয়েছিল, তখন কিন্তু ওয়াইকোর আমরা ইনিশিয়াল মেম্বার ছিলাম না। তার মানে কি আমাদের হঠাৎ করে সার্জিও গোরের ভিজিটের পরেই ভিজিটের সময় কি চাপটা আসলো যে আমরা এখানে জয়েন করার জন্য? কেন আমার কিন্তু এটা হচ্ছে ব্যাটার অফ অপটিক্স। বাংলাদেশ যদি আমরা অবজারভার ক্যাপাসিটিতে জয়েনও করি, সবাই জানে যে এখানে হচ্ছে আমরা এখানে কিছু ক্যাপাসিটি বা রুলস বা গভর্নেন্স বেসড জিনিসপত্র আমরা এখানে হয়তো বা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে, এটাতে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র বা পশ্চিম বিশ্বের সম্পর্ক খারাপ হওয়ার কথা না। কিন্তু এটাকে একটা প্রশ্ন কিন্তু থাকবেই যে যুক্তরাষ্ট্র এবং চীনের AI গভর্নেন্সের ধারণার মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য আছে। সেখানেই যে নাগরিকের তথ্য, নজরদারি, মত প্রকাশ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রশ্নে বাংলাদেশ আসলে কোন মডেল অনুসরণ করবে? ভেরি গুড, ইট ইজ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। আমার মনে হয় এটা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হওয়া উচিত। আমি যদিও বা বলছি যে ওয়াইকোটা হচ্ছে যে আপনার প্যাক্সিলিকার হচ্ছে অল্টারনেটিভ না, কিন্তু পশ্চিমা বিশ্বে আপনার প্রশ্ন উত্তর দিতে এটা কিন্তু অল্টারনেটিভ অর্ডার আছে। একটা হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট, আরেকটা হচ্ছে OECD প্রিন্সিপালস, আরেকটা হচ্ছে G7 হিরোশিমা প্রসেস। এবং আমি আগেই বলেছিলাম যে ওয়াইকোতে যারা মেম্বার তারা কিন্তু হচ্ছে সিলিকা অ্যালায়েন্সে হয় না, সিলিকা অ্যালায়েন্সে যারা মেম্বার তারা কিন্তু ওয়াইকোতে হয় না। কেন? এটা হচ্ছে যে এখানে হচ্ছে টেকনোলজি, এখানে যেখানে রিলায়েবিলিটি, এটার উপর প্রশ্ন আছে। চীনের টেকনোলজি বা প্রযুক্তি আছে, যুক্তরাষ্ট্রের সাথে যারা অ্যালাইন হতে চায় বা পশ্চিমা মিত্র যারা আছে তাদের হচ্ছে ডেটা প্রাইভেসি, ডেটা সিকিউরিটি এবং ডিফেন্স ইন্টারেস্টের জন্য, সাইবার সিকিউরিটির জন্য এখানে ট্রান্সফার। একটাই মাত্র ব্যতিক্রম দেশ আছে যে কাজাখস্তান, যেটা দুটো সংস্থাতে আছে। বাট কাজাখস্তানের কারণটা কি, এরা মধ্য এশিয়ার মাঝখানে বসে আছে, ওদের প্রচুর তেল ও গ্যাস আছে এবং রেয়ার আর্থ আছে, এবং এটার জন্য চীন এবং যুক্তরাষ্ট্র দুজনেই চেষ্টা করছে কাজাখস্তানের সাথে সুসম্পর্ক করার জন্য। এবং
আমরা কিন্তু এই যে এখানে যদি আমাদের ভবিষ্যতে যে প্রথমে আমরা ঢুকলাম গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পর আরও দুটো ইনিশিয়েটিভ আছে, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল এখানে সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, এটা হচ্ছে বিআরআই সফট কম্পোনেন্ট, ওয়াইকো সঙ্গে আছে। চাইনিজ যদি মডেলটাতে আমরা যাই তাহলে কিন্তু এখানে ইভেনচুয়ালি কিন্তু আমাদের ডেটা যে সিকিউরিটি আছে, আমাদের এখানে হচ্ছে প্রাইভেসি জিনিসটা আছে, এবং ওয়েস্টার্ন ইনভেস্টমেন্ট যে আমরা চাইছি যে আমাদের টেকনোলজিক্যাল সেক্টরে, এগুলো কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের শুধু যুক্তরাষ্ট্রের এখানে যদি শুধু ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্যা হবে তা না, যে কোনো প্রেসিডেন্ট আসবে এর পরে তারাও কিন্তু চায়নাকে পেয়ার কম্পিটিটর হিসেবে মনে করবে। এবং ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু চায়নার সাথে কিন্তু একটা ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে, এবং তার সাথে সাথে জাপানের কিন্তু এখানে চায়নার ব্যাপারে অস্বস্তি আরও বেড়ে গেছে, কারণ জাপানের যে নতুন যে প্রধানমন্ত্রী যিনি আছেন, তো উনার কিন্তু হচ্ছে তাকেশি কানে, সে কিন্তু হচ্ছে যে আরও বেশি অ্যাগ্রেসিভ, এবং জাপান এবং জার্মানি দুটাই কিন্তু রিমিলিটারাইজড হচ্ছে। তো একটা কনফ্রন্ট্রেশন যেটা হতে পারে এখানে, যে এখন শুধু অর্থনীতির ব্যাপারে না, সিকিউরিটির ব্যাপারে না, বা প্রযুক্তিগত কিন্তু একটা এখানে প্রতিযোগিতা হচ্ছে। এবং আমাদের কথা হচ্ছে সব ক্যাম্পে যে আমাদের থাকতে হবে তা না, সব ইনিশিয়েটিভে যে আমাদের থাকতে হবে তা না। এবং যেটা এবং আপনি ধরুন ভারতের একটা এক্সাম্পল যদি দিই, ভারত কিন্তু হচ্ছে সিলিকা অ্যালায়েন্সে আছে বা প্যাক সিলিকায় আছে, ওরা কিন্তু ওয়াইকোতে নাই। আবার এইদিকে দেখেন মিয়ানমার, লাওস, ক্যাম্বোডিয়া, ওরা কিন্তু যেহেতু চীনের এখানে আছে, ওরা কিন্তু হচ্ছে আবার হচ্ছে ওয়াইকোতে আছে। তো আমাদেরকেও বুঝতে হবে যে আমি যদি এইভাবে অ্যালাইনমেন্ট করতে চাই, সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই, শেখ হাসিনার কিন্তু অবস্থাটা পরিণতি ভালো ছিল না। তো আমাদের সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কার সাথে কতটুকু সুসম্পর্ক রাখবো এটার ব্যাপারে কিন্তু আমাদের বুঝতে হবে যে সবার সঙ্গে বন্ধুত্ব এবং বাংলাদেশ ফার্স্ট এর মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য আছে কিনা। আমি আসছি আপনার কাছে, জেনারেল মনিরুল ইসলাম আকুন, আপনার কাছ থেকে আমি বুঝতে চাই যে এই যে নতুন সরকার আসবার পরে বা তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আমরা দেখছি যে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের উষ্ণতা, টানা পড়েন, কোথাও ঢুকে পড়া, কোথাও থেকে বের হবার চেষ্টা। এই জায়গায় আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে কি চাইছে বা কি চাইতে পারে? ইন্দো প্যাসিফিক কৌশল আরও দৃশ্যমান ভূমিকা, নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা ক্রয়, বঙ্গোপসাগরে প্রবেশাধিকার, নাকি চীনা প্রভাব সীমিত রাখা? যদি আমরা জানি যে চীনা প্রভাব সীমিত রাখবার কথা খুব খোলামেলাভাবে বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি তার হিয়ারিংয়ের সময় সিনেটে বলেছেন, ঢাকায় এসে সাংবাদিকদের বলেছেন। আর বিপরীতে বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্রের কাছে কি চাইতে পারে? বাজার সুবিধা, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, জ্বালানি সহযোগিতা, রোহিঙ্গা সংগঠনে একটা সহযোগিতার ভূমিকা, নাকি রাজনৈতিক সমর্থন? জি, অনেক ধন্যবাদ। আমি তো মনে করি অল অফ দি অ্যাবাভ যদি ঠিক দিতে বলেন। মার্কিং আমি একটু ওই প্যাক সিলিকন এবং এই যে ওয়াইকো নিয়ে একটু জাস্ট দু একটা কথা বলি। এখানে খুব দেখার মতো যে ওয়াইকোতে কিন্তু পাকিস্তান আছে, ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, মালয়েশিয়া, মানে ওখানেও কিন্তু ইটস নট দ্যাট একেবারে চীনের আশেপাশের বন্ধু সুলভ রাষ্ট্রগুলো এটাতে যোগদান করেছে। একদম আফ্রিকা বলেন, সাউথ আমেরিকা বলেন, দেয়ার আর মেনি। আর ইন্ডিয়া যোগদান করেছে আপনার প্যাক্স, জাপান ওখানে আছে, জার্মানিও ওই গ্রুপটাতে আছে। আমাদের কিন্তু নেক্সট, আমি একটা কোম্পানিতে কর্মরত আছি, আমরা উই আর এক্সপ্লোরিং যে বাংলাদেশের ডাটা সেন্টার এস্টাবলিশ করা যায় কিনা। এবং ডাটা সেন্টারের একটা মেইন উপাদান হচ্ছে জিপিইউ, এবং ইট ইজ বেসিক্যালি প্রডিউসড বাই ইউএস কোম্পানিজ। এবং আইটি সেক্টরে কিন্তু এআইতে চায়নাও খুব এগিয়ে যাচ্ছে, এবং চাইনিজরাও এটাতে ইনভেস্ট করতে যাচ্ছে, বাট দে আর আনএবল টু প্রডিউস দি জিপিইউ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অলিখিত একটা নিয়ম যে তারা চায়না ভিত্তিক কোনো কোম্পানির কাছে তারা তাদের উৎপাদিত জিপিও তারা বিক্রি করবে না। এবং সারা পৃথিবীতে প্রায় 71 গিগাবাইট ওয়ার্থ অফ ডাটা সেন্টার, মানে পাওয়ারের ডাটা সেন্টার এখন ভ্যাকিউম এখন। সো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যারা তথ্য স্টোর করে, ইয়াহু, গুগল ইত্যাদি, তারা কিন্তু ড্রাস্টিক্যালি দে আর লুকিং ফর প্লেসেস টু ইনভেস্ট ফর দ্যাট। বাট এটাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব নয়, বিকজ জিপিওটা তারা পাবে না। সার্বিকভাবে আপনি যেগুলো বললেন সব ব্যাপারেই আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের উপর আগ্রহ আছে। চায়নার ইনফ্লুয়েন্সটা কমানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। বে অফ বেঙ্গলে তাদের ইনফ্লুয়েন্সটা বাড়ানো, ট্রেড। আপনি জানেন যে উনি সার্জিও গোর এসে ডিক্লেয়ার করেছেন এক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের 25টা বড় বড় কোম্পানির প্রায় 85 জন ব্যবসায়ী বাংলাদেশে আসবে। তারা চাচ্ছে আমাদের মধ্যে ট্রেড আরও বাড়ুক। এটা তো একটা ট্রেড ডেফিসিয়েন্ট আছে ইউএসের সাথে। তারা কি আমদানি করতে পারে, রপ্তানি করতে পারে। আমাদের তো অনেক কিছুই চাওয়ার আছে। এখানে যে ট্যারিফ একটা
অতিরিক্ত ট্যারিফ কিছুদিন আগে দিল, ইট উইল হার্ট আওয়ার বিজনেস। আমরা চাই যত কম ট্যারিফে আমরা আমাদের উৎপাদিত রেডিমেড গার্মেন্টস অন্যান্য আইটেম যাতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, ইট ইজ দি বিগেস্ট মার্কেট শতকরা হিসাবে জানি না, বাট একটা লার্জেস্ট পোর্শন অফ আওয়ার এক্সপোর্ট গোজ টু USA, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন দি রিলেশনশিপ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাউথ এশিয়াতে কার সাথে কী সম্পর্ক, মানে কোনো সম্পর্কই কিন্তু পার্মানেন্ট না। পাকিস্তানের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের একটা সখ্যতা ইদানিং গড়ে উঠেছে ইরান, জি সেনাপ্রধান এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধে পাকিস্তান যে সমঝোতা করছে সেটার কারণে ডোনাল্ড ট্রাম্প ইজ কোয়াইট লিনিয়েন্ট অ্যান্ড ফ্রেন্ডলি টুয়ার্ডস পাকিস্তান। ভারতের সাথে তো একটা দীর্ঘদিনের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। সো রিলেশনশিপস ইটস লাইক এ ওয়েভ, সামটাইম ইটস ইমপ্রুভ, সামটাইম ইট ডেটোরিয়েটস। এবং যখন তাদের জন্য যেই দেশটা গুরুত্বপূর্ণ হবে, যাদের ইনপুটটা তাদের গুরুত্বপূর্ণ, তারা সেই দিকেই যাবে। তো আমি মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকুক, এটা বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে। সেই কারণেই ভারতের যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যদিও সে সাউথ এশিয়া এবং মধ্য এশিয়ার স্পেশাল এনভয়, বাট সে তো ভারতেরও রাষ্ট্রদূত। সুতরাং দিস মে বি ওয়ান অফ দি রিজন ওয়াই হি কেম টু ইমপ্রুভ দি। এবং একটা দেশে সফরে এসে আরেকটা দেশের রাষ্ট্রদূতের সাথে দেখা করা, এটা খুবই অ্যাবনর্মাল, মানে আমি জানি না, এটা ভেরি আনইউজুয়াল। সো ইট রিয়েলি ইন্ডিকেটস দ্যাট হি হ্যাজ কাম উইথ দিস এজেন্ডা দ্যাট আওয়ার রিলেশনশিপ ইমপ্রুভস। বাট সার্বিকভাবে আমি মনে করি যে এই সফরটা আমরা গুরুত্বপূর্ণ দেখেই উনি এসেছেন, ডোনাল্ড ট্রাম্প তাকে পাঠিয়েছেন। এবং আব্বাসী ভাই যেটা বললেন, ডোনাল্ড ট্রাম্প তাকে খুবই পছন্দ করে এবং তার মতামতটা, তার অভিমতটা সে অত্যন্ত গুরুত্ব সহকারেই শুনবে। আমি আশা করি এবং আমি আশা করি যে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়বে। যেসব বিষয়ে ওনারা আমাদের, যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে ইনভেস্ট করতে চাচ্ছে, আমরা যেসব জিনিস রপ্তানি করি, এগুলো আরও আস্তে আস্তে বাড়বে। দিস ভিজিট বাই 85 বিজনেসম্যান অফ 25 লার্জেস্ট কোম্পানিজ ইন USA ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা সরকার এই সফরটা অত্যন্ত গুরুত্ব সহকারে হ্যান্ডেল করা উচিত। দে শুড মিট দি রাইট পিপল, রাইট বিজনেস পিপল ইন বাংলাদেশ, এবং আস্তে আস্তে আমাদের ব্যবসায়িক সম্পর্কটা আরেকটু ভালো হোক। তো সার্বিকভাবে আমি আব্বাসী ভাই যেটা বললেন যে হ্যাঁ, সবার সাথে সম্পর্ক রাখাটা বাঞ্ছনীয় না, আমাদের স্বার্থ যেখানে থাকবে সেখানেই আমরা সম্পর্ক রাখবো। চীনের সাথে স্বার্থ আছে আমাদের, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও স্বার্থ আছে আমাদের। সো ইট ইজ, আই থিঙ্ক ইট ইজ ওকে, মানে দি গভর্নমেন্ট ইজ ট্রাইং টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ বোথ, বিকজ এই দুই রাষ্ট্রের কাছেই আমাদের অনেক কিছু পাওয়ার আছে। সো এখন আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে আমরা চাই যে এই ভিজিটের পরে ওনাদের সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে আসুক, আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যাক, এই সফরটা হোক। প্রধানমন্ত্রী তো মাত্র চীনে গেলেন, এখন আস্তে আস্তে উনি বাকি দেশগুলোতেও যেতে হবে। সৌদি আরবিয়া, মিডল ইস্ট কান্ট্রিগুলো ভিজিট করা প্রয়োজন, ভারতও ভিজিট করা প্রয়োজন, পাকিস্তানের ইচ্ছা করলে উনি যেতে পারেন। সো পররাষ্ট্রনীতি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমাদের সার্বিক আমাদের এনার্জি সেক্টর, কি ধারণা, ব্রিক্স সম্মেলনে তো ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছেন, সো এটা নিয়ে তো অনেক রকমের কথা হচ্ছে। এখন আমাদের একদম নিকটস্থ নেবারের সাথে ব্রিক্স সম্মেলনে যোগদান করতে গিয়ে দেখা করা আর ভারতে একটা বায়োল্যাটারাল ভিজিট, এটা কিন্তু ইট হ্যাজ এ ডিফারেন্ট ইম্প্যাক্ট। দেখা হওয়াটা ইম্পর্টেন্ট, ইটস গুড, ব্রিক্সে গিয়ে উনি দেখা করতে পারেন, বাট শুধু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, বায়োল্যাটারালি ভিজিটটাও অনেক গুরুত্বপূর্ণ। বা আমি আগেও কয়েকটা টক শোতে বলেছি, আমাদের নেবার মায়ানমারের সাথে আমি শুনেছি আমরা পাইপলাইন করে ওখানে গ্যাস আমদানি চিন্তা করছি। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে মায়ানমার নাকি রাজি হচ্ছে 2-2.5 লাখ না 3 লাখ রোহিঙ্গা তারা ফেরত নেবে। সো মায়ানমারের সাথেও সম্পর্কটা উন্নতি প্রয়োজন। আমরা আই থিঙ্ক উই হ্যাভ লট অফ থিংস টু আর্ন ফ্রম মায়ানমারও আমাদের সাথে সম্পর্ক ভালো করলে তারাও উপকৃত হবে। তাদের অ্যাবান্ডেন্স গ্যাস আছে, আমরা এখন এই স্বল্পতার মধ্যে হরমুজ প্রণালী হয়ে এলএনজি আনা যতটুকু কষ্টকর, মায়ানমার থেকে পাইপের মাধ্যমে আনাটা, ইভেন জাহাজের মাধ্যমেও এলএনজি আনাটা আমাদের মনে হয় আরও বেশি সাশ্রয়ী হবে
দাম মূল্য কম পড়বে, যেহেতু এটা খুব কাছাকাছি আছে। তো আমাদের স্বার্থ দেখে আমাদের আস্তে আস্তে আগাতে হবে, সবগুলো রাষ্ট্রের সাথে যাদের সাথে আমাদের প্রয়োজন আমরা সেই সম্পর্কটা। সো পারভেজ, চীনের সঙ্গে কমিউনিটি ফর এ শেয়ার্ড ফিউচার, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা, ভারতের সঙ্গে বিশেষ প্রতিবেশী সম্পর্ক, একসঙ্গে 4টা সম্পর্ক পরিচালনার সক্ষমতা আমাদের আছে কি না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আছে কি না? কেননা এই যে জিও স্ট্র্যাটেজির যে রাইভালরি, গ্লোবাল রাইভালরি, আমাদের আঞ্চলিকভাবে যে রাইভালরি, সেখানে এটা সম্ভব সক্ষমতাটা আছে কিনা, এবং বাংলাদেশের চীন ঘনিষ্ঠতা নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকতে পারে, আছেও আমরা জানি। এবার ভারত বা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকলে চীনের প্রতিক্রিয়া অন্যরকম হতে পারে। এই চাপ মোকাবেলায় বাংলাদেশের রেড লাইন আসলে কি হওয়া উচিত? বাংলাদেশে যে লাইন কোডটা, এটাই তো আমরা খুঁজে বার করতে পারি না 55 বছরে। এটা হচ্ছে যে প্রথম কথা। নাহলে আমি অনেক জায়গায় বলেছি, তো অত্যন্ত দুঃখজনক যে আমাদের এখন যে বর্তমান যে সরকারি দল, তাদেরকে মানে আসলে বলতে হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট। আপনি যখন বলছেন যে আপনার পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ ফার্স্ট, এটা তো হচ্ছে যে আপনার সাধারণ জ্ঞানের ব্যাপার। কেন বলতে হচ্ছে? কেন আগে যে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে যে আপনারা ডোনাল্ড ট্রাম্পও তো বলছেন, হ্যাঁ, প্রথম ক্যাম্পেইন থেকেই, প্রথম ইলেকশন ক্যাম্পেইন থেকেই তো বলছেন আমেরিকা, যদিও এটা তার প্রথম কথা নেই, আগে আরো অনেকেই বলেছেন। তো কিন্তু আর কথা হচ্ছে যে যেহেতু আমাদের নিজের দেশের স্বার্থ কি এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, এবং অন্যান্য নিজের ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থ বা হচ্ছে আমার মানে পারিবারিক স্বার্থের সময় অনেক সময় দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, তার জন্য বাংলাদেশ ফার্স্টকে বলতে হচ্ছে। এখন আপনি আপনার প্রশ্নের উত্তরটা দিই। এই যে এখন একটা 4-ওয়ে কম্পিটিশন শুরু হয়ে গেছে। একটা হচ্ছে যে আমাদের হচ্ছে যুক্তরাষ্ট্র, একদিকে হচ্ছে এখনও ফর দ্য টাইম বিং আমরা ধরবো যে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান। যুক্তরাষ্ট্রের সাথে যদিও বা মত পার্থক্য অনেক বিষয় আছে, বাট তবু একটা দের ইজ দ্য সেম পেজ, একই জায়গায় আছে কি ব্রড ইস্যুসে। আরেকটা জায়গায় হচ্ছে ভারত, আরেকটি জায়গায় হচ্ছে যদিও ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোলাবোরেশন, কোঅপারেশন এবং কম্পিটিশন অনেক ক্ষেত্রেই হচ্ছে, এবং তার সাথে সাথে হচ্ছে চায়না, যে এখানে একদম হচ্ছে ইমার্জিং মিলিটারি এবং ইকোনমিক পাওয়ার হাউস তো বটে, মিলিটারি অ্যান্ড টেকনোলজিক্যাল পাওয়ার হাউসও হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের ক্লোজেস্ট কম্পিটিটর, এবং রাশিয়ার সাথে আমাদের সেকেন্ড বিগেস্ট লেন্ডার। তো এটাও হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য এবং এনার্জি সিকিউরিটির জন্য। এইটা ব্যালেন্স করার মতো যে কোনো দেশের জন্যেই এটা সহজ কথা না, এবং বর্তমানে আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি নিয়ে আমার এখন একটু মাঝে মধ্যে আশঙ্কা হয়। আমি বলি কারণটা কেন। এক হচ্ছে যে আমরা বাই অল অ্যাকাউন্টস আমরা একজন কেপেবল ফরেন মিনিস্টার পেয়েছি, কারণ কেপেবল না হলে তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে উনি হচ্ছে যেখানে ট্রানজিশন এত সিমলেস ট্রানজিশন হতো না হচ্ছে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টে। হি ইজ কেপেবল, নাহলে এটাতে আমরা ধরে নিচ্ছি এখানে প্রাইম মিনিস্টার কেপেবল মানুষকেই নিয়েছেন। এখন দেশের স্বার্থ উনি হচ্ছে উদ্ধার করবেন এটা বলেছেন, যদিও এবং উনি কিন্তু আমাদের অ্যাগ্রিমেন্ট যেমন রেসিপ্রোকাল ট্রেডে যদিও বা কমার্স সেখানে অ্যাডভাইজার ছিলেন, কিন্তু উনিও কিন্তু কি প্লেয়ার ছিলেন, যা মিডিয়া রিপোর্টস অনুযায়ী। এখন আমার প্রশ্ন হচ্ছে দুটো। এই যে সার্জিও গোরোভস্কি বা সার্জিও গোরি বলে ওনার যে সফরের সময় আমরা কিন্তু খুব বেশি, আর অন্তত মিডিয়াতে আসে না, হয়তো বা প্রাইভেটলি কমিউনিকেশন হয়েছে বা ইন্টারাকশন হয়েছে, আমাদের যে এরিয়াস অফ কনসার্ন রিগার্ডিং অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, যেমন বিশেষত হচ্ছে প্রযুক্তি খাতে, যেমন হচ্ছে মানে নন মার্কেট ইকোনমি। কেন আমরা প্রধানমন্ত্রী বলছেন যে চীন থেকে উনি বিনিয়োগ আনতে চাচ্ছেন, এবং বিশেষ প্রযুক্তির খাতে, সেমিকন্ডাক্টর খাতে। কারণ এটা কি সাংঘর্ষিক হবে না কিনা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড স্ট্র্যাটেজি বা ডিফেন্স ডক্ট্রিন, এটা নিয়ে আলাপ হয়েছে না কিনা। 10% যেখানে হচ্ছে ফোর্স লেবারের জন্য যে আমাদের ট্যারিফ ইম্পোজ করা হলো, ওটাকে আচ্ছা আমরা মানলাম যে ডোনাল্ড ট্রাম্পকে এখানে হচ্ছে যে তার এখানে ওই ট্যারিফসটাকে হচ্ছে সুপ্রিম কোর্ট, এখানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল বলেছে বলে উনি অন্যভাবে এটা ইম্পোজ করছে। তো জুলাইয়ের বোধহয় 6 তারিখ পর্যন্ত হিয়ারিং ছিল, আমাদের কমার্স মিনিস্টার বললেন যে আমরা ওখানে হিয়ারিংয়ে যাবো না, পাবলিক হিয়ারিং বাইল্যাটারাল নেগোসিয়েশনসে দিব। তো বাইল্যাটারাল নেগোসিয়েশনসে যে সুযোগ যদি হয়েও থাকে, তাহলে আমাদের আউটকামটা কী? এখন তো 10% ট্যারিফ আছে, এবং আমি সাম্প্রতিককালে যখন দেশের বাইরে ছিল শ্রীলঙ্কায়, তখন ওদের পেপারেই দেখলাম যে শ্রীলঙ্কার সরকার এবং ভারতীয় সরকার কিন্তু ইমিডিয়েটলি ওরা একটা লেজিসলেশন পাস করে দিয়েছে যে
এই দুটো দেশে যে কোনো জায়গায় যেখানে ফোর্সড যদি লেবার হয়, যেখানে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যদি এখানে হচ্ছে শ্রম করা দিতে বাধ্য করা শ্রমিকদেরকে, ওই জায়গা থেকে ওরা আমদানি নিষিদ্ধ। মানে হচ্ছে যেসব জায়গায় যুক্তরাষ্ট্রের এখানে কনসার্ন আছে চাইনিজ ইম্পোর্ট নিয়ে, শ্রীলঙ্কার মতো দেশ যেটা এখনও চীনের সাথে এখানে একটা ভালো সম্পর্ক আছে এবং ভারতের $157 বিলিয়ন ব্যবসা আছে, ওরা কিন্তু এটা এখানে ব্যান করে দিয়েছে। এখন এটা কেন করা হচ্ছে? যাতে যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড নেগোসিয়েশনটা এখানে যাতে আরও স্মুথ হয়, যুক্তরাষ্ট্র যদি ইরিটেটেড না হয়। আমাদের কাছে কি কোনো আমরা কোনো স্টেপ নিয়েছি নাকি না? এবং আরও সব ভালো আরেকটা জিনিস আমার সংখ্যার জিনিস হচ্ছে যে আমাদের এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার পররাষ্ট্রমন্ত্রী আছেন ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কে, আমাদের এখানে স্টেট মিনিস্টার আছেন এবং এখানে অ্যাডভাইজার আছেন। তো এটা ইটস এ ভেরি, আমি বলবো যে একটা বড় একটা টিম। তো এখন এই সময় এখানে একটা ক্রিটিক্যাল সময়ে ইউএনজিএ এখানে ওখানে যে অ্যাসেম্বলি এখানে হচ্ছে, উনি জেনারেল অ্যাসেম্বলি এখানে হচ্ছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে প্রেসিডেন্ট হয়ে গেছে, এটা দেশের জন্য গর্বের বিষয়। তো এই সময় এই ভ্যাকিউমে নেতৃত্ব কে দিবেন? এটা কিন্তু এখানে দেখুন এইসব প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে মানুষের কাছে এখানে প্রশ্ন আসবে। সোফার আই হার্ড দে ওনাকে ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো নিউ ইয়র্কেই থাকতে হবে। কেন এখন এবার যতদূর জানি এবার ইউএন সেক্রেটারি জেনারেল নির্বাচনও আছে এবং হাতে আরো বেশ কিছু এখানে, যদি উনি একটা আভাস দিয়েছেন যে উনি দুটো কাজই দুটো দায়িত্ব পালন করতে পারলে তো আলহামদুলিল্লাহ, হি ইজ ভেরি কেপেবল। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বেশ কিছু ইস্যু আছে যেগুলোতে নিডস ইমিডিয়েট রেজলিউশন। এক হচ্ছে ভারতের সাথে যে একটা আমাদের হঠাৎ করে আমাদের যে ডিপ্লোম্যাটিক সম্পর্কটা বরফ গলতে শুরু করেছে কিনা আমি একটু কিঞ্চিত আমি বলবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক আমি যেটা বলি সেটা এক পা এগোয় দু পা পিছোয়, এবং দুটো দেশে এটার জন্য এখানে হচ্ছে এখানে সমানভাবে দায়ী বলবো মাঝে মধ্যে। কিন্তু এখন যেখানে আমরা দেখলাম যে এবার যে এখানে যে আমরা ব্রিক্সের জন্য যেখানে আমরা অভ্যর্থনা জানালেন এখানে বা ইনভিটেশন পাঠালেন, কিছু অংশে এখানে হচ্ছে একটা সিগন্যালিং করছে। এবং আমার মনে হয় যে সার্জিও গোরের ভিজিটের পর ভারত এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে কিছু আমাদের মনে হবে যে হয়তো বাইল্যাটারাল রিলেশনশিপে কিছু হয়তো প্রোগ্রেস হতে পারে। আবার এর মধ্যে আবার একটা আছে, আপনি যদি সার্জিও গোরের ওখান থেকে আমি বলি, দেখুন খুব পয়েন্টেডলি দ্বিতীয় দিন সফরে উনি কিন্তু কক্সবাজারে কিন্তু এখানে রেফিউজি ক্যাম্প, যেখানে রোহিঙ্গাদের ক্যাম্পে গেছেন, এটাও কিন্তু এখানে হচ্ছে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু বিগত 10 বছর রোহিঙ্গাদের ব্যাপারে সবচেয়ে বড় কিন্তু ডেভেলপমেন্ট মানে এখানে ডোনেশন করে গেছে, অ্যাসিস্ট্যান্স করে গেছে। যদিও বা ইউএসএআইডি ওর স্ক্র্যাপড হওয়ার পরেও কিন্তু স্টেট ডিপার্টমেন্ট অন্য জায়গা থেকে ফান্ড অ্যালোকেট করে দিচ্ছে। এবং চীনের যে প্রপোজালটা যেটা ছিল যে এই যে বাংলাদেশ চায়না মিয়ানমার করিডোর, এটারও একটা এটা হলে যে আমি যে যুক্তরাষ্ট্র যে বিশেষ যে একটা খুশি হবে না বা ভারতও যে একটা এটাতে খুশি হবে না, এটা তো আমরা বুঝতেই পারছি। এখানেও ভারত এবং যুক্তরাষ্ট্রে কিন্তু একটা এরিয়া অফ কনভার্জেন্স হয়ে যাচ্ছে। সো আমাদের আরেকটা যেটা সমস্যা হচ্ছে আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজিক সিকিউরিটি বা আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজি বা ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন নেই। আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা আর্কিটেকচার দরকার আছে। 10 বছরের মধ্যে আমি দেখতে চাচ্ছি যে আমাদের এখন আমাদের ইকোনমিক সিকিউরিটি আছে, এনার্জি সিকিউরিটি আছে, টেকনোলজি সিকিউরিটি আছে। এই যে আমরা সাইবার সিকিউরিটি অ্যাট্যাক হচ্ছে, আমরা এদের মধ্যে কতটুকু প্রস্তুত আছি, কোন সিকিউরিটির উপর আমরা নির্ভরশীল হব, এবং সামনে ম্যারিটাইম সিকিউরিটি যেটা আছে সেটার উপরে তো আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে। তো এইগুলোর উপরে আমাদের একটা ন্যাশনাল একটা ভিশন এখানে তৈরি করতে হবে এবং কেপেবল লোকদের দিয়ে করতে হবে। এবং আল্লাহর ওয়াস্তে এখানে আমরা আওয়ামী লীগের আমলে আমরা দেখলাম যে রোহিঙ্গা ক্রাইসিস যখন শুরু হয়েছিল তখন বিগত এখানে হচ্ছে বিগত প্রধানমন্ত্রীকে তখন হচ্ছে মাদার অফ হিউম্যানিটি বলে, তখন কিন্তু কেউ পয়েন্ট আউট করেন ওনার ইনার সার্কেলে যে একবার রোহিঙ্গা ক্রাইসিস শুরু হয়ে গেল, রোহিঙ্গাদের যে ঢল নামবে এটা কিন্তু কোনোদিন রিজলভ হবে না। আজ কিন্তু এখন 10 বছর হয়ে গেছে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হয় নাই, এবং এটা আমার মনে হচ্ছে না আরও 10 বছরে হবে। তো আমাদের একো চেম্বারে যাতে না থাকি, আমাদের স্তাবকদের দ্বারা বা সিকোফেনদের যারা ঘিরে না থাকে। এবং আমি মনে করছি যে আমি একা হচ্ছে যে বাংলাদেশ ম্যাটার্স এটা বলাটা ভুল। এখানে হচ্ছে এভরি কান্ট্রি ম্যাটার্স ইন দিস ওয়ার্ল্ড, যেখানে হচ্ছে সবাই এখানে কম্পিটিশন করছে এবং সুপার পাওয়ারকে খুশি করে রাখাটা এটা চীনও চেষ্টা করছে, শি জিনপিংও এখানে একটা লেভেলের পর কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে অ্যাকোমোডেট করতে হচ্ছে। ভারত কিন্তু তাদের যুক্তরাষ্ট্রের প্রতি যেখানে অনেক কিছুতে বিরোধিতা ছিল অনেক অংশে নমনীয় হয়ে গেছে। সো গিভ অ্যান্ড টেক করতে হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের মতো দেশ যেখানে ক্যাপিটালের ডেফিসিট আছে, টেকনোলজির ডেফিসিট আছে, এবং আমরা যে বিদেশি ঋণের অর্থায়নের উপর নির্ভরশীল, আমাদের গিভ করার চেয়ে আমাদের টেক বেশি করতে হবে সাময়িকভাবে। সো জেনারেল ইসলাম, আপনি এবং পারভেজ দুজনই আপনারা রোহিঙ্গা ইস্যুটা
উত্থাপন করেছেন। সো গোর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আমরা সবাই জানি, আবার এও জানি যে মার্কিন অর্থায়ন থেকে যারা সহযোগিতা করতো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রোহিঙ্গাদের জন্য সেটা কমে এসছে অনেকখানি। প্রত্যাবাসন যদি আপনি বলছেন যে আনোয়ার ইব্রাহিমের তিনি বলেছেন যে তারা মিয়ানমার কিছু নেবে, কিন্তু এই উদ্যোগ আমরা চীন একাধিকবার নিয়েছে এবং আমরা কিন্তু আসলে কোনো প্রত্যাবাসন দেখিনি, এবং মিয়ানমারের অভ্যন্তরীণ যে অস্থিরতা সেটাও বাড়ছে। সো সার্জিও গোরের এই সফর কি কোনো কার্যকর কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত বলে মনে হচ্ছে কিনা এই বিষয়ে, নাকি একটা মানবিক সংহতি প্রদর্শনের মধ্যেই আসলে শেষ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? রোহিঙ্গা ইস্যুটা খুবই ক্রিটিক্যাল। আমি রোহিঙ্গাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি তখন ডাইরেক্টর জেনারেল ছিলাম আর্ম ফোর্সেস ডিভিশনে ইন্টেলিজেন্স, এবং আমি বাংলাদেশের যে ন্যাশনাল কমিটি ছিল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ওইটার মেম্বার ছিলাম, এবং আমি 2বার ন্যাপিডু গিয়েছি তাদের সাথে নেগোশিয়েট করতে। টিম ইট ওয়াজ হেডেড বাই দি ফরেন সেক্রেটারি, এবং বাংলাদেশও 3বার হয়েছিল। এবং প্রথম থেকেই আমার মনে হয়েছে যে মায়ানমার কোনোদিন এই রোহিঙ্গাদের ফেরত নেবে না, এবং রোহিঙ্গারাও যারা আছে অনেকেই বলেছে যে আমি 2বার 3বার 3rd টাইম এবং 4th টাইম আসলাম, প্রতিবার আমরা যাই, আমার কিছু পরিবার নিহত হয়, আবার আমি ব্যাক করি, দিস টাইম আই উইল নট গো, আমি এখানে মারা যাব। সো আমার মনে হয় না মালয়েশিয়ার ইনিশিয়েটিভে রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমার রাজি হবে। টু মাই কনসিডারেশন অনলি চায়না ক্যান ফোর্স মায়ানমার টু টেক দি রোহিঙ্গাস ব্যাক। ইফ ইউ ক্যান ব্রিং চায়না অন বোর্ড, it is only China who has the capability. না, কিন্তু সেটা তো শেখ হাসিনার সরকারের সময় থেকে আমরা দেখছি চায়না বারবার চায়না চাচ্ছে না দেখে হয় না, বাট ইফ চায়না ওয়ান্টস দে ক্যান ডু ইট। সো আমি মনে করি যে এই রোহিঙ্গা, এবং 10 বছর হয়ে গেছে, এই 11 লক্ষ রোহিঙ্গা পৃথিবীর 50টা দেশের জনসংখ্যা 11 লক্ষ থেকে কম। আমাদের মতন একটা রাষ্ট্রের পক্ষে এদেরকে ভরণ পোষণ করা, খাওয়ানো ইটস ভেরি ডিফিকাল্ট, এবং আস্তে আস্তে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান কমে গেছে, আস্তে আস্তে বাকিদেরও ইন্টারেস্ট অ্যাটেনশন এখান থেকে চলে যাবে। এক সময় আসবে যখন আমাদেরকেই তাদের ভরণ পোষণ করতে হবে। সো আমাদেরকে শহীদ জিয়ার, রাষ্ট্রপতি জিয়ার সময় কিন্তু একবার তারা এসেছিল, এমনভাবে আমরা ভয়ভীতি দেখে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। মায়ানমার ওয়াজ ফোর্সড টু টেক ইট ব্যাক। সো দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক এ ড্রাস্টিক অ্যাকশন, আইদার উই ফোর্স দেম টু গো ব্যাক অর উই ইন্টিগ্রেট দেম ইন আওয়ার সোসাইটি, ট্রেন দেম অ্যান্ড ইউজ দিস ম্যান পাওয়ার। এই যে 11 লক্ষ রোহিঙ্গা বসে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে, এবং ইট হ্যাজ বিকাম এ হেডকোয়ার্টার, ক্যাপিটাল অফ ক্রাইমস। এখানে আর্মস স্মাগলিং, ড্রাগ স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং সব কিন্তু ওখানে হচ্ছে। এই স্ট্রং একটা জনগোষ্ঠীকে বসিয়ে রাখলে তারা তো এই অপরাধে সম্পৃক্ত হবে। দে ডোন্ট হ্যাভ এনি সোর্স অফ ইনকাম। সো উই হ্যাভ টু গ্র্যাজুয়ালি, মায়ানমারকে কনভিন্স করা একমাত্র চায়নার পক্ষেই সম্ভব। অনলি চায়না ক্যান ডু ইট, অ্যান্ড এই মালয়েশিয়া অন্যান্য যে কোনো দেশ ইনিশিয়েটিভ নেক না কেন, আমার মনে হয় না এটা তারা নিয়ে নেবে। ওই ইনিশিয়েটিভ অতটা সদিচ্ছারও এখানে বহন করবে। জি জি। বাট পারভেজ, একদিকে মিয়ানমারে আরাকান আর্মির উত্থান এবং সীমান্তের যে পরিবর্তিত বাস্তবতা, এইখানে বাংলাদেশ কি শুধু ওই জান্তা সরকারের সঙ্গে কথা বলবে, নাকি নতুন যে নন স্টেট অ্যাক্টরস আছে তাদের সঙ্গে যোগাযোগের পথ খুঁজতে হবে? আপনি কি মনে করেন? প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই থাকলো আমার। এবং আরেকটা প্রশ্ন আমি করতে চাই, যেটা জেনারেল ইসলামের কথা সূত্র ধরে, যে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি চীনের কথা বলছেন, চীনই একমাত্র পারে সমাধান করতে, কিন্তু চীন চায় না বলেই হয় না, এবং এটা নিয়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্র কারো স্বার্থে কিন্তু এক না, এমনকি জাপানকেও যদি আমরা টেনে আনি, বা প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ আছে। তো এই বিভক্তির মধ্যে আসলে এই সমস্যার সমাধান হবে কিনা, এবং এখানে বাংলাদেশ কি করে একটা আন্তর্জাতিক জোট বা ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে এই বিষয়টাকে আরও জোরালোভাবে নিয়ে যাবার আদৌ কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আপনার এই প্রোগ্রামে তো মাঝে মধ্যে অনেক কিছু নিয়ে এখানে অ্যানালাইসিস করার সৌভাগ্য হয়েছে। যেমন প্রেসিডেন্ট বাইডেন যখন প্রথম ইলেকশন হয়েছে, আমার মনে আছে যে গ্লোবাল ম্যাগনিটসকি অ্যাক্টের নিয়ে তখন বলেছে যেটা সম্ভাবনা আছে। আমি আজকে একটা কথা বলে দিই, এটা প্রিডিকশন না, তারপর অ্যাসেসমেন্ট। রোহিঙ্গার সমস্যার সমাধান হবে না বাইল্যাটারালি, মাল্টিল্যাটারালি, কারণ কোনোভাবেই হবে না, এবং এটার সাথে আমাদের সাথে দুটো অপশন আছে। আই এগ্রি উইথ। প্রথম অপশনটা আমার কাছে প্রেফারেবল, যেটা পাকিস্তান করেছে আফগানিস্তানের শরণার্থীদেরকে। বিগত 5 বছর ধরে, যবে থেকে আফগানিস্তানের সম্পর্ক খারাপ হচ্ছে, বিশেষত লাস্ট 3 বছর তালেবান সর্বরাশ, তাদেরকে ফোর্সফুলি ইভিক্ট করে পাঠিয়ে দিয়েছে। আমাদের এছাড়া কোনো উপায় নাই, কারণ আমাদের নিজস্ব এত বেকারত্ব আছে। হ্যাঁ, আমরা যদি অ্যাবজর্ভ করতে পারতাম খুবই ভালো, কিন্তু অ্যাবজর্ভ করার মতো আমাদের রিসোর্সেস নাই। এবং
অনেকে বলে আমরা আসিয়ানের সাথে আমরা হচ্ছে যে আমরা যুক্ত হব এখানে। তো আজকে আমি এই প্রোগ্রামের মধ্যে আমি এখানে দেখছি যে 3-4 ঘন্টা আগে আসিয়ানের সেক্রেটারি জেনারেল কাও কিম হোন বলে দিয়েছে যে দুটো দেশ বাংলাদেশ এবং পাপুয়া নিউ গিনি আসিয়ানের সদস্য হওয়ার কোনো রকমের সম্ভাবনাই নাই, খুব ক্ষীণ সম্ভাবনা। কেন হচ্ছে এটা হচ্ছে এখানে ভৌগোলিক অবস্থানের জন্য। এক অর্থে বলছে যে এমনকি মিয়ানমারের মতো যে এখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে আছে সেই দেশেও ওদের শ্রেয় বাংলাদেশকে ওখানে আসিয়ানে এখানে যোগ দিতে দিবে না। তার মানেটা কি? আমরা এই যে মালয়েশিয়া এত বড় বড় কথা বলছে যে আমরা মনে করছি এখানে আনোয়ার ইব্রাহিম এখানে ভালো ভালো কাজ করবেন, তো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এইসব দেশগুলো তো সবই তো হচ্ছে যে মিয়ানমারে এখনো বিনিয়োগ করে বসে আছে। এবং তারপর হচ্ছে যে জাপান, আপনি ঠিকই বললেন যে জাপানেও যেহেতু বুদ্ধিস্ট লেগেসি যেহেতু আছে, জাপান এককালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিয়ানমারকে ওরা অকুপাই করেছিল, ওরা মিয়ানমারকেও হচ্ছে ওরা চায় না যে মিয়ানমারও চায় ওরা বাইল্যাটারাল এটা নেগোসিয়েশন করে এটা হবে। এবং আসিয়ানের প্রত্যেকটি দেশের মধ্যেই হচ্ছে যে এখানে এরকম মাইনরিটিকে অপ্রেস করার সমস্যা আছে। তো ওদের কালেকটিভ কনসেন্স ওরা কোনোদিন এখানে ইনভলভ হবে না। রাশিয়া হচ্ছে কাঠমান্ডুর টপ লেভেলকে ওরা হচ্ছে সব ট্রেনিং পায় রাশিয়ান এখানে মিলিটারি স্কুলস থেকে, এবং রাশিয়া হচ্ছে ওদের লার্জেস্ট আর্মস সাপ্লাই। চীনের হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়ে আউট যেটাকে বলা হয়, যেখানে মালাক্কা স্ট্রিট থেকে, এটার জন্য আপনার নর্থ রাখাইন স্টেটে এখানে গ্যাস এবং অয়েল পাইপলাইন এখানে চলে যাচ্ছে হচ্ছে ইউনান প্রভিন্স পর্যন্ত। তো ওরাও তো এখানে করবেন। আরাকান আর্মি, কাঠমান্ডুর সবার সাথে সব। ভারতের কালাদার মাল্টিমোডাল কানেক্টিভ প্রজেক্ট আবার ওরা রিভাইভ করছে। আমি আবারও বলছি, মিংঅং লাইং প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সফর করেছেন কিন্তু হচ্ছে মিয়ানমারে, মানে ভারতে। তারপরে এটাও কিন্তু সম্পর্ক উই আর অল অন আর ওন। আর আমার আরেকটা কথা হচ্ছে, অনেকে যারা বলে যে মিলিটারি ক্যাপাসিটি বাড়াও, দরকার হলে আমরা মিয়ানমারে এখানে একটা সাবস্টেট বানাবো, বা এখানে হচ্ছে এইগুলো করে পাকিস্তানের মতো এখানে একটা নিউক্লিয়ার আর্মস পজেস করা একটা দেশ, ওরা আফগানিস্তানে ইনভলভ হওয়ার পর ওখান থেকে ওদের হাত পা পুড়ে গেছে লিটারালি। পাকিস্তানের সবচেয়ে বড় এখানে হচ্ছে যে এখানে টেররিস্ট অ্যাক্টিভিটি এখানে প্রত্যেক দিন হর হামেশা এখানে সাধারণ মানুষ, সৈনিক সবাই মারা যাচ্ছে। ড্রাগস এবং স্মল আর্মসে পাকিস্তান ভরে গেছে। পাকিস্তানের অনেক সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু কোল্ড ওয়ারের একটা ইনভলভমেন্টের এখানে একটা ছিল, স্ট্র্যাটেজিক ডেপথে এখানে নানান ধরনের জিনিস বলা হচ্ছে, আফগানিস্তানে ইনভলভ হওয়ার জন্য এমনকি যে তালেবান যাদেরকে ওরা এক অর্থে ওদেরকে ওরা জন্ম দিল, সেই তালেবান এখন ওদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। ভারতের সাথে সহযোগিতা করছে আফগানিস্তান পাকিস্তানকে কন্টেইন করার জন্য। তো ভবিষ্যতে এই রোহিঙ্গা থেকে যে আমরা যদি সমর্থন করি আরাকান আর্মির বিরুদ্ধে, তারপরে দুদিন বাদে যে ওদের সাথেও আমাদের একই সম্পর্ক হবে না, এটা তো জানেন। সো এদেরকে লক, স্টক অ্যান্ড ব্যারেল আইদার আমরা এখানে সরিয়ে দিই, আর নাহলে আমরা অ্যাবজর্ভ করি। অ্যাবজর্ভ করার মতো ক্যাপাসিটি নাই। ওদেরকে অ্যাবজর্ভ করতে গেলে আবার ডেমোগ্রাফিক কম্পোজিশন যে আমাদের পুরো চিটাগং হিল ট্র্যাক্সে চেঞ্জ হতে পারে, তো এটা নিয়ে মাথায় রাখতে হবে। এবং এটাও একটা হচ্ছে বড় একটা লেসন যে আমরা যে সব কিছু গেমের মধ্যে ঢুকতে চাই অনেকে, বা আমাদের অনেকগুলো দেখবেন বুদ্ধিজীবী আছেন, পেশাজীবী বুদ্ধিজীবী যারা অনেক কনসালটেন্সি আর প্রজেক্ট করে এখানে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ইনারদের কি দায়বদ্ধতা ছিল যখন ওনারা যখন এইগুলো বড় বড় কথা বলেছেন। আর যুক্তরাষ্ট্র তো আমরা জানি যেখানে মিয়ানমারের সিমেক আছে, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, ওটা ডিসরাপ্টেড হবে, ওটা তো খুশি হবে, কিন্তু আমাদের কিন্তু নিজস্ব গেমের নিজের লিমিটেশনসটা আমাদের বুঝতে হবে। এবং এটার জন্য আমি বলি যেখানে আমাদের ডিফেন্স ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি এবং ট্র্যাডিশনাল ফরেন পলিসি ডিপ্লোমেসি, এগুলো কোঅর্ডিনেশন হচ্ছে না। এবং কোঅর্ডিনেশন হচ্ছে না কেন? কোঅর্ডিনেশন হচ্ছে না বিকজ আমাদের ডক্ট্রিন নেই। আমাদের যে ঠিক যেমন ইন্দো প্যাসিফিকে একটা আউটলুক আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে আমাদের কিছু নেই। বে অফ বেঙ্গলের নিয়ে আমরা কীভাবে ইউজ করব এটা নিয়ে নাই। মিডল ইস্টে যে আমরা কোন দিকে যাব ওটার দিকে আমাদের একটা অ্যালাইনমেন্ট নাই। তো এইগুলো যদি আমরা না ঠিক করি, এবং রেজিম পরিবর্তন হলেই আপনার ন্যাশনাল ডিরেকশন পরিবর্তন হয়ে যাবে, এর মতো হাস্যকর জিনিস দুনিয়া দুটা নেই। মায়ানমারের এখন বর্তমানে যে প্রেসিডেন্ট মিংঅং লাং, উনি কিন্তু তাতমাদাওর প্রধান ছিলেন, সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন, অ্যান্ড হি ওয়াজ দি আর্কিটেক্ট অফ সেন্ডিং দি রোহিঙ্গাস টু বাংলাদেশ, এবং হি ইজ এ কিলার, মানে তার মাধ্যমে এতক্ষণ সে এখন তাদের প্রেসিডেন্ট। এবং দুঃখজনক হলেও কয়েকদিন আগে এই প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে ভারতে নিয়ে গেছে এবং সে ওখান থেকে ভিজিট করে আসছে। সো মিংঅং লাং যে এই এক্সোডাসের পিছনে দায়ী, তার প্ল্যান, সে এখন এই দেশের রাষ্ট্রপতি। সো কোনোভাবেই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কোনো পসিবিলিটি নাই। এবং আব্বাসী ভাই যেটা বললেন, $1 বিলিয়ন চায়না ইনভেস্ট করেছে এই চিয়াকপো
পোর্ট, চেকপোস্ট ওখান থেকে সরাসরি মালাক্কা স্ট্রেইট হয়ে যেরকম যাতে না যেতে হয়, ওখান থেকে পাইপলাইন করে ইউনান প্রদেশে তেল চলে যাচ্ছে। ভারতের ইন্টারেস্ট আছে মায়ানমার এবং আসিয়ান দেশগুলো, আপনি নিশ্চিত থাকতে পারেন আসিয়ান দেশগুলোর জন্য আসিয়ান ইজ মোর ইম্পর্টেন্ট দেন বাংলাদেশ। মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, তারা আসিয়ানের স্বার্থ বাইরে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক তারা রাখতে রাজি হয়, যদিও মুসলমান রাষ্ট্র। সো এখানে রোহিঙ্গা ইস্যুতে আমি বিভিন্ন সেমিনারে গেছি যেখানে আসিয়ান রাষ্ট্রগুলো প্রতিনিধিত্ব করেছে এবং আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর মোর মোরালি সাপোর্টিভ টু মায়ানমার কম্পেয়ার টু বাংলাদেশ, ইভেন বিং এ কান্ট্রি হ্যাভিং মেজরিটি মুসলিম। সো এই দিকটা ভেবে আমরা মনে হয় না মানে মায়ানমার কখনো রোহিঙ্গাদের আর ফেরত নেবে। তো আমি একমত, আমাদের আসলে জোর করেই তাদের ফেরত দেওয়া উচিত, অথবা ইন্টিগ্রেট করাটাও খুব ডিফিকাল্ট। এটা তো একজন দুজন, এবং দে আর ভেরি প্রোডাক্টিভ রোহিঙ্গাস। ওরা যে আসছিল এই গত 10 বছরে কিন্তু জনসংখ্যা আরও 1-1.5 লাখ বেড়ে গেছে। এদের জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়, যতদিন থাকবে এটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং আমি নিশ্চিত যে এটা বড় সংখ্যক অলরেডি দে হ্যাভ বিন ইন্টিগ্রেটেড ইনটু দি সোসাইটি। ওরা বিভিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিয়ে শাদী করবে এবং দে উইল বিকাম এ পার্ট অফ দি সোসাইটি। এবং এটার ইতিহাস আছে, কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা বিভিন্ন দেশে গমন করেছে, ওখানে অপরাধ করেছে এবং বাংলাদেশের উপর দোষ পড়েছে। সো এটার পসিবিলিটি আছে। আমি যখন সার্ভিসে ছিলাম তখন আমি একটা এক্সারসাইজ করেছিলাম, আমি 2টা পরিবারকে একটা বাসে আর একটা টেম্পো, একটা মাইক্রোবাস ভাড়া করে আমি টেকনাফ থেকে আমি স্টার্ট করেছিলাম জাস্ট টু সি কত ইজিলি তারা চট্টগ্রামে চলে আসতে পারে। তখন পুলিশ কিন্তু বলছিল আমাদের 17টা না 19টা চেক পয়েন্ট আছে, কোনো রোহিঙ্গা বের হতে পারবে না। এবং বোথ দি মাইক্রোবাস অ্যান্ড বাস অলমোস্ট রিচ চিটাগং উইথাউট বিং কোয়েশ্চেন, অ্যান্ড দেন আই হ্যাড টু ব্রিং দেম ব্যাক টু টেকনাফ। সো ইট ওয়াজ দ্যাট ইজি for a Rohingya to live and be a part of, go to any district. দেখতে তো একেবারেই হুবহু একরকম, কথা বলে চট্টগ্রামের ভাষায়। সো একটা অন্য জায়গায় গেলেও মানুষটা খুব কঠিন আইডেন্টিফাই করতে। আমরা একটু একেবারে শেষের দিকে ছোট্ট করে যদি আমি আপনাদের কাছে বিপদ শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, তারপরেও করি যে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় সংকট বা বিপদ আসলে কোনটা? কোনো একটি শক্তির উপরে নির্ভরতা, সিদ্ধান্তহীন ভারসাম্য যেমনটা পারভেজ ইঙ্গিত করছিলেন, নাকি নিজস্ব কৌশলগত সক্ষমতার অভাব? কৌশলগত সক্ষমতার অভাব আছে, সেটার দিকে আমাদের মনোনিবেশ করতে। উই আর লেস এফিশিয়েন্ট, এবং আমাদের দেশের যে আভ্যন্তরীণ যে দুর্নীতি এবং দক্ষতার অভাব, ইট ইজ কোয়াইট সিগনিফিক্যান্ট। এই সরকার হয়তো চেষ্টা করছে দুর্নীতিটা কিছুটা কমানোর জন্য। তো এক পক্ষ যে কোনো একটা মহাশক্তির বা সুপার পাওয়ারের দিকে না গিয়ে সার্বিকভাবে ব্যালেন্স রাখাটাই জরুরি। এবং আই থিঙ্ক আওয়ার থ্রেট ইজ উইদিন। উই নিড ইউনিটি ইন দিস নেশন। আমাদের সবাইকে দেশটাকে ভালোবাসতে হবে। ইউনিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইররেসপেক্টিভ অফ হুইচ পার্টি দ্যাট। আমি মনে করি এক্সটার্নাল থ্রেট থেকে ইন্টারনাল থ্রেট হ্যাজ টু বি অ্যাড্রেসড। যদিও সন্ত্রাসী অমনভাবে নাই, বাট যে কোনো সময় তো এটা উত্থান হতে পারে, আমাদের নজরদারি বাড়াতে হবে। উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু বিল্ড দিস নেশন। জি, এক হচ্ছে সক্ষমতার অভাব, এবং সক্ষমতা হচ্ছে ক্রমান্বয়ে যে কীভাবে এখানে বৃদ্ধি করতে হবে ওটা একটা রোড ম্যাপ থাকলে ভালো হয়। এবং 2 হচ্ছে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এবং অর্থনীতি যেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এটার জন্য কোন জোটের উপর নির্ভরশীল হব। এবং 3, ব্যালেন্স করার যদি আমার সক্ষমতা না থাকে তখন এই ব্যালেন্স করার খেলাতে না গিয়ে তখন একটা বড় একটা এখানে হচ্ছে রাঘব বলের পিছনে হাত দেওয়া উচিত। কারণ আমি যদি ব্যালেন্স না করতে পারি তাহলে কিন্তু এর পরিণাম আমার জন্য ভয়াবহ। কারণ আমি 2 বা 3টে শক্তিকে আমি ব্যালেন্স করে চলতে চেষ্টা করলাম, কিন্তু আমার ব্যালেন্স করার আমার স্কিল নেই, আমার সেই যোগ্যতাটা নেই, তখন কিন্তু আমি যাদেরকে নিয়ে আমি ব্যালেন্স করতে চাই তাদের প্রত্যেকে আমি আইসোলেট বা এলিনেট করে ফেললাম। এখান থেকে করা। এবং 4, নিজের মানে যে উইকনেসেস বা নিজের দুর্বলতা যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা, আত্মতুষ্টিতে না থাকা, যে আমি এটা কমপ্লেসেন্সিতে আছে, যে আমার এক হচ্ছে যে যদি আমার এখানে এক হচ্ছে যে আমার লিমিটেশনস আছে এবং আমি আমার লিমিটেশনগুলো জানি না বা লিমিটেশনসটাকে আমি লিমিটেশন মনে করছি না। তো আমাদের মতো একটি দেশে, উন্নয়নশীল দেশে যাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তাদের কিন্তু এখন নিজের এখানে উইকনেসেসগুলো আইডেন্টিফাই করা এবং কী আমি করতে পারবো বাস্তবসম্মতভাবে, কোন খেলাতে আমি জড়াবো না, ভূ রাজনৈতিক বা ভূ অর্থনৈতিক খেলাতে, সেগুলো তো মাথায় এনে রাখা। কারণ দেশের মানুষের এখন প্রচুর সমস্যা আছে,
দেশ এবং দেশের এখানে এটা আমাদের অর্থনৈতিক নিরাপত্তাটা এখানে নিশ্চিত করা, এটা হচ্ছে আমার সরকারের, আমার মনে করবো যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মেজর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, ভূ রাজনৈতিক বাস্তবতায় এবং বড় বড় শক্তির যেভাবে দৃষ্টি বাংলাদেশের দিকে, এবং তার যৌক্তিক কিছু কারণ আছে, কিন্তু সেখানে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এই নজর কারবার পেছনে। বাংলাদেশকে খুব সতর্ক থাকতে হবে, আমার অতিথিরাই বলছিলেন, এবং বাংলাদেশ ফার্স্ট শুনতে ভালো এবং আমরা সবাই চাই সেটাই হোক, কিন্তু অতিথিরাই বলছেন যে প্রত্যেকটা দেশই কিন্তু ম্যাটার করে। এই যে যাদের সঙ্গে আমাদেরকে প্লে করতে হচ্ছে বা যারা আমাদের সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে বা নানান সময় নানান উপদেশ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, প্রত্যেকটা দেশই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে ভারসাম্য তৈরি করতে গিয়ে যেন আমরা সব কিছু এলোমেলো না করে ফেলি, এবং সেরকম যদি হয় তাহলে কোনো একটি শক্তির সঙ্গে নিবিড় সম্পর্ক থাকাটাই শ্রেয়, যদি আমরা ব্যালেন্সটা ঠিক মতো না করতে পারি। ব্যালেন্স করবার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে কৌশলগত সক্ষমতা বাড়াতে হবে, নিজের ভেতরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, দুর্নীতি সহ অন্যান্য বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে, অর্থাৎ অভ্যন্তরীণ বিষয়টাকে অনেক শক্তিশালী করতে হবে। ন্যাশনাল একটা ভিশনের কথা ওনারা বলেছেন, সেটা থাকা খুব জরুরি। রিজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে যে দেশের ডিরেকশনও চেঞ্জ হয়ে যায় সেটা যেন না হয়, অর্থাৎ ফরেন পলিসির একটা ধারাবাহিকতা যেন সবসময় থাকে। সেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সেখানে কিছু অদল বদল হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে যে দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, সেটা যেন আমরা সবসময় মাথায় রেখে চলতে পারি। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।